আজকে এসএসসির যে মামলা ছিল সেই মামলায় কার্যত ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায়, অর্থাৎ চাকরিহারারা তারা যে আবেদন করেছিল যে 10 নম্বর অতিরিক্ত এবং বয়স বাড়ার যে বিষয়টা সেটা খারিজ হয়ে গেল। কি বলবেন? দেখুন, একথা নিঃসন্দেহে বলা যায় যে সুপ্রিম কোর্ট একটা সিলেকশন প্রসেস বাতিল করছে আর সেই সিলেকশন প্রসেসকে ইনফ্যাক্ট ডিনোভো করতে বলছে। তার অর্থ হচ্ছে যদি ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্টের রায় একসঙ্গে পড়েন তাহলে খুব নিঃসন্দেহে কথা বলা যায় যে ভ্যাকেন্সি আগে ডিক্লেয়ার করেছিল, যে ভ্যাকেন্সি নিয়ে 2016 সিলেকশন প্রসেস হয়েছিল, সেই ভ্যাকেন্সি নিয়েই নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এবং দেখবেন যে এই বছরে সেই অর্ডারকে কমপ্লাই করছে বলে যে নোটিফিকেশান জারি করলো, সেই নোটিফিকেশানে নতুন রুলস নিয়ে এলো। যেদিন নতুন রুলস নিয়ে এলো সেই একই দিনে দেখাচ্ছে নতুন ভ্যাকেন্সিও অ্যাড হলো। নিয়ম হচ্ছে রুলসে যে ভ্যাকেন্সি যদি কোথাও অকার করে কোনো স্কুলে তাহলে সেটা সেন্ট্রাল একটা পুলে গিয়ে জমা হয়, ডিআই সেখানে ইনফর্ম করে স্কুল থেকে নিয়ে, তারপরে এসএসসি সেটাকে চেক করলে এসএসসিতে পাঠানো হয়। তাহলে সেটা খুব বুঝতেই পারছেন যে একদিনের কাজ নয়। তাহলে দুটো কথা বললাম, একটা হচ্ছে 2016 সিলেকশন প্রসেস যেটা বাতিল করেছে সুপ্রিম কোর্ট, সেটা পুনরায় করতে গেলে ওই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি নিয়েই করতে হতো। আর 2 নম্বর বললাম যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করলো নতুন রুলসের ভিত্তিতে, তা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। একদিনে সমস্ত ভ্যাকেন্সি গ্যাদার করে করা যায় না। তার মানে সরকার আইনের সঙ্গে দ্বিচারিতা করছে, আইনকে এক্সপ্লয়েট করছে, হ্যাঁ, মিসইউজ করছে, আসলে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, হ্যাঁ, যা কোনো সরকার করতে পারে না। ফলে যেভাবে এই সিলেকশন প্রসেস হচ্ছে তা আইনসঙ্গত নয়। 2, এই যে নতুন রুলস নিয়ে এসছে তাকে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য একটা অ্যাডিশনাল মার্কস দেওয়া হয়েছে। আচ্ছা, এবার ধরুন যারা নতুন পার্টিসিপেন্টস, যারা কোনোদিন শিক্ষকতা করেনি, তাদের সেই এক্সপিরিয়েন্স নেই, আপনি 10,000 ভ্যাকেন্সি ডিক্লেয়ার করলেন। আমি এর আগে দেখেছি যে শিক্ষকরা এক জায়গায় থেকে আরেক জায়গায় ট্রান্সফার পাচ্ছে না বলে আবার পার্টিসিপেট করছে নতুন সিলেকশন প্রসেসে, যাতে তার কনভিনিয়েন্ট জায়গায় কাজটা পায়। তাহলে এই 10,000 ভ্যাকেন্সিতে যদি পুরনো 10,000 টিচারই পার্টিসিপেট করে তাহলে তাদের নাম্বারটা অ্যাড হবে। বোঝা গেল এক্সপিরিয়েন্সের মার্কস এইটা একটা আছে। তাহলে ফলত নতুন কোনো আনএমপ্লয়েডস তারা চাকরি পাওয়ার সুযোগই পাবে না, কারণ তাদের তো এই 10 মার্কসটা নেই। আর এই 10 মার্কসের যে গ্যাপটা, এই গ্যাপটা কোনো একাডেমিক কোয়ালিফিকেশান রিটেন মার্কস দিয়ে পূরণ করা সম্ভব না, ইম্পসিবল টাস্ক। তার মানে কোনো নতুন রিক্রুটমেন্ট হবেই না। যারা এক্সপিরিয়েন্স এতদিন কাজ করেছে, যাদের চাকরি চলে তারাই পাবে, দে হ্যাভ রাইট। হ্যাঁ, কোথাও কি তাহলে এটা অযোগ্যদের একটা সুবিধা করে দিচ্ছে। আর একই সঙ্গে যারা এই সিলেকশন প্রসেসে যাদের চাকরি বাতিল হলো তাদেরকে যদি শিক্ষক বলে ধরে নিয়ে তাদেরকে আবার সেই কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হয়, তাহলে যাদের চাকরি বাতিল হলো পক্ষান্তরে তাদেরকে ঘুরিয়ে আবার চাকরি দেওয়া হলো। হ্যাঁ, সেখানে যোগ্য অযোগ্য দেখা হলো না। তাহলে যারা চুরি করেছিল তারাও এই সুযোগে নিজেদের এই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। ফলে সব দিক দিয়ে দেখতে গেলে এই নিয়োগ প্রক্রিয়া আইনসঙ্গত হচ্ছে না। আর আইনকে এইভাবে বুড়ো আঙুল দেখিয়ে, আইনকে এইভাবে অপপ্রয়োগ করে কোনো সরকার যখন এই ধরনের ব্যবস্থাপনা তৈরি করে তা সত্যিই দুর্ভাগ্যজনক। আমি চাই, এখনও বারে বারে বলছি, বেকার ছেলেরা 15 বছর ধরে কোনো স্কুল সার্ভিস কমিশন পায়নি, প্লিজ একটু ওদের প্রতি সহানুভূতিশীল হন। কিছু ছেলে মেয়ে আসছে আমার কাছে যারা বলছে স্যার আমি একবারও বসিনি, তারা ট্রেনিং কোয়ালিফিকেশান নিয়েছে 2 লাখ টাকা খরচ করে, তাদের বাড়ি গরু ছাগল বেচে। তাহলে সেই ট্রেনিং কোয়ালিফিকেশান নিচ্ছে একমাত্র কারণ হচ্ছে শিক্ষকতা করতে চায়। একবার তো তাকে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। সে যোগ্য কি অযোগ্য তার বিচার করার সুযোগ দেবে, সে যে যোগ্যতা নিয়ে তার চাকরি পাওয়ার সুযোগ তাকে দিতে হবে। সে যদি একবার পরীক্ষায় বসার সুযোগ না পায় তাহলে তার সারা জীবনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য ব্যর্থ হয়ে যাবে। এটা কোনো ওয়েলফেয়ার গভর্নমেন্ট করতে পারে না। আমাদের গভর্নমেন্টকে যদি ওয়েলফেয়ার গভর্নমেন্ট বলি, যা সরকারকে আমরা ধরে নিই, এই ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্ট আছে, রাষ্ট্রকে তো ধরে নিই তো আমরা, এটাই আমাদের সংবিধানের নীতি, তা এই ধরনের গভর্নমেন্ট করতে পারে না।
অন্যায় করছেন, মানুষকে অসহায় করে তুলছেন, এটা সরাসরি সংবিধানের বিরোধী কাজ করছেন আপনি। আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বিদেশি দাগিয়ে দেবে, এবং শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়ে আজকে মুখ্যমন্ত্রী পথে নেমেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি ধর্মতলার মঞ্চ থেকে বলছেন যে আরেকটা দল হচ্ছে বাম, যারা শূন্য হয়ে গিয়ে মহাশূন্য চলে গেছে, তাও তাদের কোনো লজ্জা নেই, রাম বাম সবাই এখন এক হয়ে গিয়েছে। মানুষের অধিকারের লড়াইয়ে, মানুষের অধিকারের প্রশ্নে, মানুষের পেটের খাবারের প্রশ্নে, মানুষের রুজি রুটির প্রশ্নে, মানুষের শিক্ষার প্রশ্নে, মানুষের স্বাস্থ্যের প্রশ্নে বাম প্রগতিশীল গণতান্ত্রিক মানুষ রাস্তায় আছে, তারা থাকবে। আর উনি আবার কেন বামের কথা বলছেন? উনি তো বলেছিলেন শূন্য হয়ে গেছে, আজকের কথা নয়, বহুদিন আগে বলেছিলেন। তাহলে যদি মহাশূন্যে চলে যান, তাহলে উনিও কি মহাশূন্যে গেছেন? না হলে বামেদের দেখতে পাচ্ছেন কোত্থেকে? উনি সেলফ কন্ট্রাডিকশন আছে না ওনার কথার মধ্যে। তাহলে ওনাকে একটা কথায় থাকতে হবে। এখান থেকে 10 বছর আগে উনি বলেছিলেন মহাশূন্যে চলে গেছে, আবার উনি বলছেন মহাশূন্যে। তাহলে উনি দেখতে পাচ্ছেন কোথায়? একটা বাম ভূত ওনাকে তাড়া করছে। তার কারণ ভারতবর্ষের নিরিখে, শুধু পশ্চিমবঙ্গ নয়, যারা মানুষের স্বার্থে কাজ করছে, সেটা সংবিধানের যে অধিকার, সেই অধিকার রক্ষার প্রশ্নে, সংবিধানকে রক্ষার প্রশ্নে যারা রাস্তায় আছে, তারা বাম গণতান্ত্রিক মানুষ, তারা এই লড়াইয়ে থাকবে। আপনি চান বা না চান, তারা থাকবে। আর আপনাকে মাঝে মাঝে রাস্তায় নেমে বলতেও হবে, কারণ আপনি জানেন যে আপনার ঘাড়ের কাছে তারা নিঃশ্বাস ফেলছে, আর যে কোনো দিন আপনি উল্টাবেন। আর তাই আপনি ভয় পেয়েছেন, আর ভয় পেয়েছেন বলেই বারে বারে এই বামের ভূত আপনি দেখছেন, ঠিক আছে? ফলে বিজেপি এবং আচ্ছা, 92 সালে বাবরি মসজিদ ভেঙেছিল, পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়েছিল? হয়নি। ওনার আমলে কতগুলো দাঙ্গা হয়েছে। এই ধর্মীয় উস্কানি কাদের দিচ্ছে? ধর্মীয় উস্কানি, ভাষার উস্কানি, এই যে বিভেদ রাজনীতি, এই রাজনীতি কে দিচ্ছে? যারা রাষ্ট্রে থাকে। আবার যদি উসু কথা মনে করতে হয়, সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে আরএসএসে এতগুলো স্কুল বাড়ে না, সাধারণ গরিব মানুষের স্কুল বন্ধ হচ্ছে, আর একই সঙ্গে আরএসএসের স্কুল বাড়ছে। হ্যাঁ, যারা ধর্মভীরু মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা কিন্তু ধর্ম করতে পারছেন, সেদিনও পারতেন। তাদের ধর্ম করতে না বিজেপির দরকার হয়, না তৃণমূলের দরকার হয়। ফলে ধর্মপ্রাণ মানুষরা এখন বিপদে পড়েছে, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তাদের জন্যে। তারা আসলে এই মন্দিরে যেতেও ভয় পাচ্ছে, তারা আসলে মসজিদে যেতেও ভয় পায়, কারণ সেখানে গিয়ে এরা এই নোংরা রাজনীতি খেলায় নেমেছে, সেই মন্দির মসজিদকে নিয়ে, গির্জাকে নিয়ে। আমরা বামপন্থী যারা মানুষ, আমরা প্রগতিশীল ভাবনার মানুষ যারা, গণতান্ত্রিক মানুষ যারা, এই গণতান্ত্রিক ভাবনার মানুষ, তারা রাস্তায় আছি, আগামী দিনেও থাকব। আমরা যেমন কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসকে চিঠি দিয়েছি যে আমাদের হাইকোর্টের বিভিন্ন প্রেমিসেসের মধ্যে পুজো আর্চা হচ্ছে, করা যায় না। আমরা বলছি আমাদের মধ্যে আইনজীবী যারা আছেন, মুসলিম যারা, হিন্দু আছেন, যারা খ্রিশ্চান আছেন, যারা আছেন, যারা লিটিগ্যান্টস আছেন, তারা তাদের প্রার্থনা তাদের মসজিদ মন্দিরে করতে পারেন, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ সেই প্রতিষ্ঠানে রাখা যায় না। তাহলে একইভাবে যখন সরকার এগুলোকে ইন্ডালজেন্স দেবে, তখনই এই বিভেদ তৈরি হবে। আর এই বিভেদ তৈরি করছে সরকার, সরকারি দল, সেটা কেন্দ্র সরকারি দল হতে পারে, রাজ্য সরকারের যে দল আছে সে দল হতে পারে। আর করছে বলেই তারা এই সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যা দিয়ে ঢাকা দেওয়ার জন্যে বামেদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। সাধারণ মানুষ জানেন যে বাম গণতান্ত্রিক ভাবনার মানুষ, তারা যেমনভাবে ধর্মকে মানুষের ব্যক্তিগত অধিকার সেটাকে স্বীকৃতি দেয়, তেমনভাবে ধর্মীয় নিরপেক্ষতা রক্ষার জন্য যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে সেখানে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলে।
আপনি আরএসএস স্কুলকে বন্ধ করুন, সরকারি স্কুলকে চালু করুন, আপনি বেসরকারি হসপিটালগুলোকে কম প্রশ্রয় দিন, সরকারি হসপিটাল বাড়ান, যাতে সাধারণ গরিব মানুষ যারা সংখ্যায় 90%-এরও বেশি তারা বিনামূল্যে চিকিৎসা পায়, যারা গরিব মানুষ আমরা যারা ফ্রি স্কুলে পড়ে এসেছি সেই স্কুলে পড়ার সুযোগ পায়। এই দায়িত্ব আপনার, সেটাকে নিশ্চিত করুন। আর কাজ লেখাপড়া শেষে যাতে আমরা কাজ পাই, আমাদের যাতে পেটকে নিশ্চিত করতে পারি, যাতে সরকারের কাছে হাত না পাততে হয়, হ্যাঁ, তার ব্যবস্থা করুন। আমরা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে সেটাই দাবি করি।